পর আমার মামাতো ভাই টোকনদার প্রথম পুত্রলাভ ঘটেছে। তারই অন্নপ্রাশনে আমাকে যেতে হয়েছিল। উৎসবের পালা মিটে গেলেও দিন তিনেক থেকে যেতে হলো। আর বিশ্রী কাণ্ডটা ঘটল সেই সময়। মামা যে মোটা হাড় ছড়া দিয়ে খোকাকে আশীর্বাদ করেছিলেন, হঠাৎ সেটা অদৃশ্য হয়ে গেল। বিপর্যয় কাণ্ড শুরু হলো বাড়িতে। বৌদি বললেন, কাল সন্ধ্যাবেলাতেও খোকার গলায় হাড়টা ছিল। রাত্রে যখন খোকাকে তিনি দুধ খাইয়ে ঘুম পাড়ান, তখন গলায় লাগছে দেখে খুলে রেখেছিলেন। কোথায় যে রেখেছিলেন এখন আর তা মনে করতে পারছেন না। হয়তো ড্রেসিং টেবিলের ওপরে, হয়তো তার টানার ভেতরে। কাজের ঝঞ্ঝাটে ভালো করে তার খেয়ালও ছিল না। কিন্তু কে নিয়েছে, কাকে এবার সন্দেহ করা? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, অধিকাংশই বাইরে থেকে এসেছেন। কথাটা ছড়িয়ে পড়বা মাত্র তাদের কারো কারো মুখে ছায়া নামল। চাকর 20 বছরের পুরনো, ব্যাংকে টাকা জমা দেয়, তুলে আনে। তাকে সন্দেহ করার কথা কল্পনা করা যায় না। কাজকর্ম উপলক্ষে কিছু লোক মজুর খেটেছে বটে, কিন্তু পরশু থেকে তাদেরও ছুটি দেওয়া হয়েছে। তাহলে ভেতর থেকেই কেউ নিয়েছে। কাউকে সন্দেহ করা যায় না, অথচ কাউকে সন্দেহ না করেও উপায় নেই। এমনি একটা বিষাক্ত আবহাওয়ায় থমথম করতে লাগলো বাড়িটা। যারা কয়েকদিন আত্মীয় বাড়িতে কাটিয়ে যাবার কথা ভাবছিলেন, এদের কারো জরুরি কাজের কথা মনে পড়ে গেল। কেউ বা হঠাৎ টের পেলেন তার ছুটি ফুরিয়ে গেছে। এসডিওর স্ত্রী ছোট মামিমা স্পষ্টই বললেন, আমি বাপু কাল সকালের গাড়িতেই চলে যাব বহরমপুরে, আর যাবার আগে সকলের সামনে বাক্স বিছানা খুলে দেখিয়ে দিয়ে যাব। সমস্ত দিন কাটল একটা কুৎসিত অস্বস্তির ভেতর। বাচ্চারা চেঁচামেচি করতে গিয়ে চড়চাপড় খেল, বড়রা সারাদিন গুম হয়ে রইলেন। শেষ পর্যন্ত গুমট কাটাবার জন্যে সন্ধেবেলায় 3-4টি কিশোরী মেয়ে যখন হারমোনিয়াম নিয়ে গানের আসর বসিয়েছে, সেই সময় ধরা পড়ল চোরটা। ধরল আমার 3 নম্বর মামাতো ভাই পোকন। বারতিনেক আইএসসি ফেল করে সে এখন শহরের ড্রামাটিক ক্লাব আর ফুটবল টিমের উৎসাহী সদস্য। মধ্যে মধ্যে স্বাধীন স্বাধীন ব্যবসার কথা ভাবছে। স্পোর্টসম্যান শৌখিন ছেলে। স্নানের সময় রোজ তার একখানা করে সাবান দরকার হয়। প্রথম থেকে সেই বলেছিল, তোমরা যাই বলো বৌদি, এ বাইরের চোরের কীর্তি। খোলা জানালা দিয়ে আকশি বাড়িয়ে হাড় টেনে নিয়েছে। কিন্তু বাইরের জানালা তো আমি বন্ধ করে রাখি। গন্ডগোলে ভুলে গিয়েছিলে। আমি বলছি, এ ছিচকে চোরের কাজ না হয়েই যায় না। পোকনের কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু প্রতিবাদ করা আরও বেশি বিপজ্জনক। তবু সকলের মন ঘুরে ফিরে সেই 3-4টি আত্মীয়ের কথাই ভেবেছে, যাদের মেয়েদের হাতে কাচ আর ব্রোঞ্জের চুড়ি, যাদের বাচ্চাদের জামা ফ্রক কলকাতার ফুটপাত থেকে কেনা, যাদের কর্তারা টিনের কৌটো থেকে বিড়ি বের করে ধরায়। পোকন যেন এক মুহূর্তে একটা বন্ধ জেলখানার দরজা খুলে দিলে। ধরেছি বেটাকে। আজ সন্ধ্যের পর খিড়কির ওদিকে আস্তাপুরের আশেপাশে ঘুরঘুর করছিল। বারে বারে ঘুঘু ধান খেয়ে পালাও। আজ কথাটা আর শেষ করল না। স্পোর্টসম্যানের হাতের ঘষি পড়ল পেটে। লম্বা কালো লোকটা কুঁক করে একটা আওয়াজ তুলেই দুভাজ হয়ে বসে পড়ল উঠোনে। মাসিমা বললেন, আহা আহা, 3 ভরির হাড়, তুমি সিম্প্যাথি করছো? পোকন একটা প্রকাণ্ড লাথি লাগালো লোকটার পিঠে। চেহারা দেখছো না? আসল জেলখানার আসামি। চেহারা দেখে যদি চোর সাব্যস্ত করতে হয়, তাহলে লোকটাকে ফাঁসির আসামি বলে মনে করতেও দোষ নেই। প্রায় 5.5 হাত লম্বা ভুসো কালির মতো মরা কালো রং, মাথায় পাক ধরা ছাটা ছাটা চুল, বুকের পাঁজরা গোনা যায়। পরনে নেংটির মতো এক টুকরো কাপড় ছাড়া আর কোনো আবরণ নেই। 2টো সাদা চোখ যন্ত্রণায় কুঁচকে এসেছে। কদাকার মুখটা ফাঁক করে হাঁপাচ্ছে একটু একটু। কৌটো থেকে বিড়ি বের করেন
এমন একজন আত্মীয় এগিয়ে এলেন। লোকটার ঘাড় ধরে ঝাঁকুনি দিলেন একটা। এই, কি নাম তোর? কালীচরণ। লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। আমি কিছু করি নাই বাবু, আমারে ছাইড়ে দেন। তবে বাড়ির আনাচে কানাচে ঘুরছিলি কেন? অনেক কলা পাতা পইড়া আছে, খাওনের কিছু পাই নাকি খুঁজতে আছিলাম। পাকিস্তান থেকে আসছি, আমার কেউ নাই। আমি চোর না বাবু, মিথ্যা আমারে। সারাদিনের অপমানের জ্বালাটা ফেটে পড়ল। আত্মীয়টা ঠাস করে চড় বসালেন একটা। চুপ কর হারামজাদা, বিপাকে পড়লে সবাই অমন পাকিস্তান কপচায়। বল, হাড়ছড়া কোথায় রেখেছিস? আমি এতক্ষণ দর্শকের ভূমিকাতেই চুপ করে দাঁড়িয়েছিলুম, কিন্তু মারধরের ব্যাপারটা ক্রমশ অসহ্য হয়ে উঠতে লাগল। বললুম, মেরে আর কি হবে, তার চাইতে বরং থানায় নিন। থানায়? পোকন তাচ্ছিল্য ভরে বললে, বেটা পাকা চোর, থানাতেও কি কবুল করবে নাকি? হাট তো গেছেই সুকুমারদা, বরং যতটা পারা যায় হাতের সুখ করে নেওয়া যাক। হ্যাঁ, মারই হচ্ছে ওষুধ, আত্মীয়টি যোগান দিলেন। তারপরে মিনিট কয়েক ধরে যা চলল তা অবর্ণনীয়। কলকাতার রাস্তায় পকেটমার ধরা পড়বার পর যা ঘটে থাকে তাই চলতে লাগলো লোকটার উপর। আর তার সঙ্গে পোকনের হুঙ্কার, এখনও বল, হার কোথায় বিক্রি করেছিস, নইলে খুন করে ফেলবো। আমি বারান্দার একটা থাম ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলুম। মেয়েরা বাচ্চাদের টেনে নিয়ে ভেতরে চলে গেলেন। টোকনদা বলতে লাগলেন, থাক থাক, মরে যাবে। এই সময় সাইকেলের আওয়াজ পাওয়া গেল। মামার ডিসপেন্সারিতে গিয়েছিলেন, ফিরে এসেছেন। কি হয়েছে? সমস্বরে উত্তর এলো, চোরটা ধরা পড়েছে। ধরা পড়েছে? তাই নাকি? সাইকেল রেখে মামা এগিয়ে এলেন। এ কি, এমনিভাবে পেরেছিস? মুখ দিয়ে রক্ত পড়ছে যে। টোকনদা বললেন, তবু কবুল করছে না বাবা, পাকা চোর। নিশ্চয় পাকা চোর। মামা একবার গোঁফ জোড়ায় হাত বুলিয়ে নিলেন। তা ধরা পড়ল কি করে? আবার সমস্বর উঠল, আর পোকনই বুক ঠুকে এগিয়ে এলো সামনে। আমি ধরেছি বাবা। সন্ধ্যের পর খিড়কির পেছনে ঘুরঘুর করছিল, আমি একেবারে ক্যাক করে। লোকটার রক্তমাখা মুখ থেকে আবার কান্না মেশানো জান্তব সুর বেরোলো। আমি চোর না বাবু, পেটের জ্বালায় পাতা কুড়ানি। সেটা। পোকন আর একটা লাথি বসাতে যাচ্ছিল, মামা তাকে থামিয়ে দিলেন। খিদে পেয়েছে তো দরজায় এসে চাইলি না কেন? বাড়ির পিছনে ঘুরে বেড়াচ্ছিলি কি জন্যে? চাইলে খেদাইয়া দেয় বাবু। অনেক কলাপাতা পইড়া আছে দেখলাম। দোহাই বাবু, আমি চোর না, কিছু জানি না, খামোখা আমাকে মাইরা। মামা মোটা গলায় ধমক দিলেন, চপ, হারটা নিয়ে কি করেছিস তাই বল। কিসের হার বাবু, আমি কিচ্ছু জানি না। পোকন আবার ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। মামা হাত বাড়িয়ে তাকে ঠেকালেন। তারপর বললেন, আচ্ছা, হারের কথা পরে হবে। তোর খিদে পেয়েছে, খাবি কিছু? খাইতে চাই না বাবু, আমায় ছাইড়া দেন। তা কি হয়? মামার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। এতক্ষণ মার খেলি, এবার একটু মিষ্টি না খাইয়ে তোকে ছাড়বো কেন? যা তো পোকন, ভাড়ার থেকে শেরখানেক সন্দেশ নিয়ে আয়। ভাড়ারে না থাকে দোকান থেকে আন। এক সের সন্দেশ? যেন বাজ পড়ল। প্রায় চিৎকার করে উঠল পোকন। আপনি কি বলছেন বাবা? চোরকে এক সের সন্দেশ খাওয়াবেন? মামার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। শক্ত গলায় বললেন, হ্যাঁ, যা বলছি তাই করো, আর এক ঘটি জল আনো কেউ। লোকটা মুখটুকগুলো ধুয়ে ফেলুক। গোঁজ হয়ে বেরিয়ে গেল পোকন। আমার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, বাবার মাথাই খারাপ হয়ে গেছে। আসল নাটকটা জমল এরপরে। চোরকে জামাই আদরে সন্দেশ খাওয়ানোর দৃশ্য দেখবার জন্যে সারা বাড়ি ভেঙে পড়ল এবারে। একটা প্রকাণ্ড থালায় 1 সের নয়, প্রায় 1.5 সের সন্দেশ সাজিয়ে দেওয়া হয়েছে। লোকটা প্রথমে আপত্তি করেছিল, কিন্তু মামার একটা নিদারুণ ধমকে ধীরে ধীরে খেতে আরম্ভ করল।
প্রথমে আস্তে সুস্থে, তারপরে রাক্ষসের মতো। মনে হলো কতদিন সে খায়নি। ক্ষুধা আর লোভের এমন মূর্তি এর আগে আমি কোনোদিন দেখিনি। তাকানো যায় না, সমস্ত শরীর শিউরে উঠতে থাকে। মুখের দুকশে তখনও রক্ত লেগে আছে, কপালের উপরটা ফুলে রয়েছে অনেকখানি। গায়ে জলকাদা, উঠোনের লালচে ইলেকট্রিকের আলোয় নিজের চারপাশে একটা কদাকার ছায়া রচনা করে লোকটা গোগ্রাসে সন্দেশ কিনছে। সমস্ত ব্যাপারটা যেন অশ্লীল বীভৎসতা, যেন কল্পনাই করা যায় না। সন্দেশের থালা শেষ করে লোকটা অবরুদ্ধ স্বরে বললে, বাবু জল। মামা লোকটার মুখোমুখি দাঁড়ালেন, নিষ্ঠুর শীতল স্বরে বললেন, হাড়টা কোথায়? হাড় আমি জানি না বাবু, একটু জল দেন। বল হাড় কোথায়? হাড় নেই নাই বাবু। লোকটা বোবা ধরার মতো গলায় বললে, জল দেন বাবু, সন্দেশ বুকে আটকাইয়া গেছে, মইরা গেলাম, জল দেন। হাড় কোথায় আছে না বললে জল দেওয়া হবে না। একশের সন্দেশের রহস্য বোঝা গেল এতক্ষণে। লোকটার সারা মুখে তখন মরণান্তিক যন্ত্রণা। সাদা সাদা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসবার উপক্রম করছে। এর চাইতে মারাত্মক শাস্তি পোকনো বোধহয় ভাবতে পারত না। বুকে হাত চেপে লোকটা ঝুঁকে পড়ল, বাবু জল, মইরা গেলাম, জল। আমি বললুম, মামা দম আটকে মরে যাবে যে। না, মরবে না। মামা কঠোর গলায় বললেন, আমি ডাক্তার, আমি জানি। বল হাড় নিয়েছিস কিনা। উৎভ্রান্ত পাগলের মতো তাকালো লোকটা, বললে, নিছি নিছি, হাড় নিছি, এখন একটু জল দেন। চারিদিকে উল্লাসের ধ্বনি উঠল। মামা গর্জন করলেন, চুপ। বল হাড় কি করেছিস? বাজারে একজন রে বেচা দিছি, তারে চিনি না, 100 টাকা পাইছিলাম, হারাইয়া গেছে। লোকটা গোঙানির মতো সুর তুলে বলে যেতে লাগলো, হইল তো, এখন আমার থানা পুলিশ যেখানে খুশি দেন, তার আগে একটু জল দেন। জলের ঘটিটা মামাই এগিয়ে দিলেন। 1 ঘটি জল শেষ করে ঝিম মেরে বসে রইল লোকটা। মামা বললেন, বাড়ি কোথায়? বাড়ি নাই। তবে বেরো এখান থেকে এক্ষুনি। শুধু পোকন নয়, সবাই কোলাহল করে উঠল একসঙ্গে, ছেড়ে দিচ্ছেন? মামা বললেন, হ্যাঁ ছেড়েই দিচ্ছি। এই ওঠ, বেরো। লোকটা উঠল, মাতালের মতো টলতে টলতে বেরিয়ে গেল দরজা দিয়ে। আর ক্ষুধার্ত বাঘের মতো চোখ দুটো জ্বলতে লাগলো পোকনের, ক্রোধে বিরক্তিতে। এটা কি করলেন বাবা? চোরটাকে এভাবে? মামা স্থির দৃষ্টিতে পোকনের দিকে তাকালেন। কবুল করেছে, হাটটা বাজারে যার কাছে বেঁচেছিল সে আমার চেনা শ্যাকরা, তারই গড়ানো। সেই আমাকে ডিসপেন্সারিতে এটা দিয়ে গেছে। আর ওকে থানায় দিয়ে কি হবে পোকন? মামা কোটের পকেট থেকে হাড় বের করে মুঠো খুলে ধরলেন। সোনার হাটটা ঝলমল করে উঠল। মাথা নামিয়ে পোকন সরে গেল হঠাৎ। ভিড়ের মধ্যে আর তাকে চোখে পড়ল না। মামা আমাকে ডাকলেন ছাদে। রাত 11টার সময়। রেলিং ধরে চুপ করে দাঁড়িয়ে আছেন। বিষণ্ণ চাঁদের আলো চোখে মুখে চিকচিক করছে তার। এই মুহূর্তে আমি বুঝতে পারলুম মামা অনেক অনেক বুড়ো হয়ে গেছেন। গম্ভীর মৃদুস্বরে মামা বললেন, পোকন একেবারে নষ্ট হয়ে গেছে। হাটটা সেই বিক্রি করে এসেছিল। চেনা শ্যাকরা আমাকে ডিসপেন্সারিতে ফেরত দিয়ে গেল। আমার মাথা ঘুরে গেল কয়েক সেকেন্ডের জন্য। খোলা ছাদ হলে আমি সোজা একতলায় পড়ে যেতুম। সত্যি বলছেন মামা? নিজের ছেলের নামে মিথ্যা কথা বলবো সুকুমার? মামার চোখের জল চিকচিক করতে লাগলো। পোকন একেবারে অধঃপাতে গেছে। ফ্ল্যাশ খেলে মদও ধরেছে। কিন্তু তার চাইতেও বড় বিস্ময়ের চাবুকে চমকে উঠলুম আমি। লোকটা যে নিজের মুখে কবুল করল মামা। যে 2 দিন খেতে পায় না, তাকে 1 থালা সন্দেশ খাইয়ে জল না দিলে চুরি তো চুরি, 3টে খুনও সে কবুল করত সুকুমার। কিন্তু সব জেনে শুনে
বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে ঘরের কেলেঙ্কারি ফাঁস করব? এই তো ভালো হলো সবচাইতে। অনেক মার খেয়েছে, পেট ভরে সন্দেশ খাইয়ে বিদেয় করে দিল। বলো, ভালো করিনি? মামা বোধহয় হাসতে চেষ্টা করলেন, কিন্তু আওয়াজটা আমার কানে কান্নার মতোই ঠেকল। লিসেন চ্যানেলে আজকে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি কৌতুক নাট্য।